প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হোসেন, শিক্ষার্থী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। বেসিক এডুকেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল যে ভাইয়া ইংরেজি থেকে কি পড়বো, কতটুকু পড়বো, কোথা থেকে পড়লে কমন পড়বে। তো এই বিষয়ে বলার আগে আমি প্রথমে দেখে নিব যে বিগত বছরে যে ইংরেজি থেকে প্রশ্নগুলো আসছে সেগুলো কীরকম, কোন কোন টপিকস থেকে আসছে, কোন কোন টপিকস আমাদের পড়া উচিত। যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করতে পারি তাহলে আমার মনে হয় ইংরেজি নিয়ে আমাদের কোনো ভয় থাকবে না। তো প্রথমে যে প্রশ্নটা আসছিল সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফর দ্য সেন্টেন্সেস। তার আগে বলি নেই, প্রিপোজিশন থেকে আমাদের যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। তো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে যদি আমরা ক্লিয়ার করতে পারি, আমরা যা পড়েছিলাম জাস্ট সেগুলো যদি আবার মনোযোগ সহকারে পড়ি, আরেকবার রিভিশন দেই, তাহলে আমার মনে হয় এখান থেকে সহজে অ্যান্সার করা যাবে। তো প্রথমে যে প্রশ্নটা ছিল, দ্য বয় ইজ ডিভোটেড। ডিভোটেড টু, ডিভোটেড পর টু বসে, অর্থাৎ নিমগ্ন, স্টাডি, বাট ডিভয়েড, ডিভয়েড অফ কমন সেন্স। ঠিক আছে, ডিভয়েড অফ কমন সেন্স। সো এখানে ডিভয়েড অফ, ডিভোটেড টু, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ক্লিয়ার রাখতে হবে। তারপর যদি আসি, দ্য প্লোরাল ফর্ম অফ ডেটা ইজ, তো ডেটা এর প্লোরাল ফর্ম, ডেটা হচ্ছে, ডেটার প্লোরাল ফর্ম হচ্ছে ডেটাম। ঠিক আছে, ডেটা এর প্লোরাল ফর্ম হচ্ছে ডেটাম। তো আমরা যদি ডেটামটা ক্লিয়ার রাখতে পারি, ডেটাম এটা হচ্ছে আমাদের বেসিক থেকে আসা নাম্বারটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমার মনে হয় এখান থেকে খুবই সহজ অ্যান্সার করা যাবে। তারপর যদি আমরা আসি, সিলেক্ট দ্য নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম অফ দ্য মেন রিড এ বুক। তো দ্য মেন রিড এ বুক, সো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে বলছে এবং এখানে আছে দ্য মেন। তো আমরা জানি দ্য মেন হচ্ছে থার্ড পারসন। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে হচ্ছে অ্যাজ ভ্যাস যুক্ত হয়, কিন্তু এখানে অ্যাজ ভ্যাস যুক্ত নেই। তার মানে এখানে যে ভার্বটা আছে এটা হচ্ছে আমাদের কি পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, তো আমাদের এখানে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোনগুলো পাস্ট টেন্সে আছে অপশনের মধ্যে। ঠিক আছে, এবং হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, তার মানে অবশ্যই আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন থাকে। তো এখানে যেহেতু দ্য মেন রিড এ বুক, এটা একটা পাস্ট টেন্সের ঘটনা, সো আমরা প্রেজেন্ট টেন্সে যেগুলো আছে সেগুলো অবশ্যই আগে বাদ দিয়ে দিব। তারপর হচ্ছে প্রথমে যদি আসি, আমরা দুটো বাদ দিয়ে দিলাম ক্রস, তারপরে দুটো আছে, ডিড দ্য ম্যান নট রিড এ বুক, ডিড দ্য ম্যান নট রিড এ বুক, আর এটা আছে ডিড নট দ্য ম্যান রিড এ বুক। ঠিক আছে, তো আমাদের প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে নেগেটিভ থাকলে অ্যাকচুয়ালি প্রথমে অক্সিলারি ভার্ব বসে, তারপর হচ্ছে সাবজেক্ট বসে, তারপর অন্য কিছু। ঠিক আছে, তো এটার মধ্যে ডিড নট, ডিড দ্য, ডিড নট দ্য দ্য ম্যান রিড এ বুক। ঠিক আছে, এখানে ডিড নট রিড দ্য বুক এবং হচ্ছে আমাদের ডিড দ্য ম্যান। সো আমাদের কি করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ যেহেতু বলছে সেহেতু আমাদের কি করতে হবে, অবশ্যই যে নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে থাকতে হবে। ঠিক আছে, নেগেটিভ, ডিড নট দ্য বুক, ডিড নট দ্য ম্যান রিড এ বুক। তো ডিড দ্য ম্যান নট রিড এ বুক, এটা না হয়ে হবে কি ডিড নট। ঠিক আছে, তারপর যদি আমরা আসি, সিলেক্ট দ্য প্যাসিভ ফর্ম অফ ইট ইজ নট ফিজিবল ক্যাচ এ র্যাট। ঠিক আছে, ইট ইজ নট ফিজিবল ক্যাটে ক্যাচ এ র্যাট। তো এটা হচ্ছে আমাদের বেসিক ট্রান্সফরমেশন থেকে আসছে, আর এই ফর্মটা হচ্ছে, এটা হচ্ছে ভয়েস থেকে। তো দেখবো আমরা ভয়েস থেকে আরো কিছু কোশ্চেন আসছে। ইট ইজ নট ফিজিবল, ঠিক আছে, ফিজিবল টু ক্যাচ এ র্যাট। ঠিক আছে, তো এখানে এখানে কিন্তু ইজ আছে, বাট এটা কিন্তু একটা আহ, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স না, তার মানে এম বিং, ইজ বিং, আর বিং এগুলো হবে না, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো প্রথমে যাচ্ছে এ রেট ইজ নট ফিজিবল টু বি কেট, এ রেট ইজ নট ফিজিবল টু বি কেট, এ রেট ইজ নট কেট ফিজিবল বাই ইট। আচ্ছা, ওকে, এ রেট ইজ বিং কট বাই ইট ফিজিবল। ঠিক আছে, আর নান অফ দিস। সো এখানে আমাদের যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে যে এখানে ইজ আছে, তাই না, ইজ আছে, তাহলে ইজ আছে, তাহলে হবে ইজ ভি হবে। ঠিক আছে, তাহলে দ্য ডেট ইজ নট ফিজিবল টু বি ক্যাট। ঠিক আছে, টু বি ক্যাট। ওকে, নেক্সট আসি। তারপর হচ্ছে যে এটা বয়স থেকে আসছে, বয়সটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। সিলেক্ট দ্য ডিরেক্ট
form of mother told me that I might go with her. So এটা একটা narration থেকে আসছে। Select the direct form of mother told me that I might go with her. So এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের বয়স থেকে যখন প্রশ্ন আসে তখন হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্নই বিভিন্ন ইউনিভার্সিটিতে কিংবা হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলে, ঠিক আছে? তো আমাদের ওই যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করাটা খুব ভালো ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? ওকে, তো নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য সিলেক্ট দ্য ডিরেক্ট ফর্ম অফ মাদার টোল্ড মি দ্যাট আই মাইট গো উইথ হার। সো আমরা এক্ষেত্রে একটা কাজ করে নেব। কাজটা কি? অপশন না দেখে আমরা চেষ্টা করবো যেটাকে কিভাবে সলভ করা যায়, তারপর হচ্ছে অপশনটা খুঁজে নেব। আমার মনে হয় এটা বেটার হবে, নয়তো অপশন খুঁজতে হবে, ঠিক আছে? আর অপশন খোঁজার ক্ষেত্রে অনেক সময় তাড়াহুড়া করতে যেয়ে ভুল হয়ে যায় অনেক সময়, ঠিক আছে? তাহলে মাদার টোল্ড মি, তাহলে কি হবে? দ্যাট আছে, তার মানে কি? এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে মাদার কি, মাদার কি টোল্ড মি, তাহলে সেড টু মি, তাই না? দ্য মাদার সেড টু মি, এটার মধ্যে মাদার সেড টু আছে, এটার মধ্যে টোল্ড আছে, এটা হবে না, এটা তো অবশ্যই হবে না। এটার মধ্যে সেড টু আছে, তাহলে আমাদের দুইটা থেকে সিলেকশন করলে মোটামুটি হয়ে যাচ্ছে। দ্যাট, দ্যাট তুলে আমাদের ইনভার্টেড কমা, ঠিক আছে? আই মাইট গো উইথ হার, ঠিক আছে? দ্যাট আই মাইট গো উইথ হার। তাহলে আমরা জানি ফার্স্ট পারসন হচ্ছে কি, ফার্স্ট পারসন সাবজেক্ট, সেকেন্ড পারসন কি অবজেক্ট, থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? তাহলে দেখো দ্য মাদার সেড টু মি ইউ মে কাম উইথ হার, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? কাম, গো। তো আমরা জানি যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে থাকলে দূরবর্তী থাকলে, নিকটবর্তী থাকলে দূরবর্তী করে ফেলতে হয়, ঠিক আছে? যদি আমাদের নিকটবর্তী থাকে তাহলে সেটাকে দূরবর্তী করে ফেলতে হয়। তাহলে এখানে আছে কি, কাম, দ্য মাদার সেড টু মি ইউ মে কাম উইথ হার, তাহলে কাম আছে সেটা কি হয়ে যাবে? গো হয়ে যাবে, দূরবর্তী হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মানে এটাই হবে। তারপরে যদি আসি পরবর্তী যে প্রশ্নটা ছিল সেটা আমাদের, তাহলে ন্যারেশন থেকে আসলো প্রশ্ন। সিলেক্ট দ্য ইনডিরেক্ট ফর্ম অফ দ্য টিচার সেড টু মি ওয়াই ওয়ার ইউ নট রিডিং। দ্য টিচার দ্য টিচার দ্য টিচার সেড টু মি ওয়াই ওয়ার ইউ নট রিডিং। তাহলে এটা একটা পাস্ট টেন্সের ঘটনা, তাই না? ওয়াই ওয়ার ইউ নট রিডিং, এটা হচ্ছে পাস্ট টেন্স এবং এখানে একটা জিনিস আছে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? সো পাস্ট কন্টিনিউয়াসের ঘটনা হচ্ছে আমরা জানি যে এম বিং, ইজ বিং, অস বিং থাকে। তাহলে অস বিং আর ওয়ার বিং, এখানে আমরা যদি এই জিনিসটাকে খুঁজে বের করতে পারি তাহলে হচ্ছে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে এটা জানতে চেয়েছে মানে কোশ্চেন মার্ক, তাহলে টোল্ড যেগুলো আছে এগুলো সেগুলো হবে না, ঠিক আছে? সেট টোল্ড হবে না। তাহলে আমাদের অপশন হলো দুইটা, দ্য টিচার আস্কড মি ওয়াই আই ওয়াজ নট রিডিং, আর হচ্ছে দ্য টিচার আস্কড মি ওয়াই উই ওয়ার নট রিডিং, ঠিক আছে? তাহলে আমাদের দুইটা অপশনে আছে। তো এখন দেখো এখানে হচ্ছে দ্য টিচার, আমাদের কি করতে হবে? এই সেটটুকু পড়তে আস্কড বসাতে হবে, দ্য টিচার আস্কড মি ওয়াই, ঠিক আছে? ওয়াই থাকলে পরিবর্তন হবে না, কারণ আমরা জানি যে অক্সিলারি ভার্বগুলো থাকলে পরিবর্তন হয়, বাকি ক্ষেত্রে কি পরিবর্তন হয় না, ঠিক থেকে যায় ডাব্লিউএস কোশ্চেন থাকলে। তাহলে ওয়াই, তাহলে ওয়াই ওয়ার ইউ নট রিডিং। সো আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে যে এখানে ন্যারেশনের ক্ষেত্রে সবসময় কি হয়ে যায়? সেন্টেন্সটা পজিটিভ হয়ে যায়, এবং পজিটিভ সেন্টেন্সের ঘটনা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, তাই না? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, তাহলে আগে সাবজেক্ট থাকবে তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে। তাহলে ওয়াই ওয়ার ইউ নট রিডিং, তাহলে ওয়াই, তাহলে এখানে কি আছে? সেকেন্ড পারসন আছে আই, তাহলে আয়ের সাবজেক্টিভ ফর্ম হবে, সরি মি আছে, মিয়ের সাবজেক্টিভ ফর্ম হবে আই, কখনো উই হবে না। তাহলে আমাদের অপশন হচ্ছে বি নাম্বার। চুজ দ্য কারেক্ট ট্রান্সফরমেশন অফ ট্রান্সলেশন অফ, তার সাথে আমার সুসম্পর্ক নেই। সো ট্রান্সলেশন থেকে একটা প্রশ্ন আসছে। সো আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে একটা যদি বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আছে, প্রবাদ প্রবচনগুলো আছে, প্রভার্ব আছে, ঠিক আছে? এগুলো একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? অনেক সময় এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। তো আই এম নট, তাহলে বলছে তার সাথে আমার সুসম্পর্ক নেই, একটা খুবই একটা বেসিক থেকে প্রশ্ন আসছে, এখানে কোনো ফ্রেজ ইডিয়মস কিংবা হচ্ছে প্রভার্ব না। তাহলে আই এম নট, অবশ্যই এটা হবে না, আই এম নট হবে না। তাহলে এখানে সাথে কি সুসম্পর্ক নেই, তাহলে থাকা অর্থে আমরা জানি হ্যাভ হ্যাজ, তাহলে একটার মধ্যে আছে, তাই না? আই হ্যাভেন্ট, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তারপর আসি চুজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ভয়েস, তাহলে আরেকটা ভয়েস থেকে আসছে। দ্য রেজাল্ট ওয়ার রিপোর্টেড বাই দ্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তাহলে আমরা জানি বাইরের পরে যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব বসবে, তার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তাহলে দ্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বসাইলাম। তারপর হচ্ছে দ্য রেজাল্ট ওয়ার রিপোর্টেড, তাহলে ওয়ার আছে তার মানে কি, তাহলে পাস্ট টেন্স হবে, তাই না? তাহলে দ্য রেজাল্ট রিপোর্টেড, রিপোর্টেড
to the research assistant. The research assistant were reported, তাহলে ওয়ার্ড অবশ্যই কি উঠে যাবে, তাই না? ওয়ার উঠে যাবে, ভার্বের পাস্ট ফর্ম বসবে। তার মানে আমাদের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে দ্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিপোর্টেড দ্য রেজাল্ট। ওকে, এখানে আছে ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং আমাদের এটাই সিলেকশন করতে হবে। তারপর আসি চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস। ঠিক আছে, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি অর্থবোধক আর হচ্ছে গঠনমূলক যে সেন্টেন্সগুলো আছে সেগুলো থেকে আমাদের এই কোশ্চেন আসছে পাঁচ প্রকার সেন্টেন্স থেকে। তো এখান থেকে যে আমাদের বলছে যে হাউ লং ডু ইউ ওয়্যার গ্লাসেস, হাউ লং ডু ইউ ওয়্যার গ্লাসেস, হাউ লং আর ইউ ওয়্যার গ্লাসেস, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ারিং গ্লাসেস, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ারিং গ্লাস। ঠিক আছে, তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে আসলে হাউ লং ডু ইউ ওয়ার গ্লাসেস। ঠিক আছে, হাউ লং আর ইউ ওয়ার গ্লাসেস, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ারিং গ্লাসেস। তাহলে হ্যাভ বিন বিং, তাই না, পড়ে থাকতে পারো, এটা হচ্ছে একটা অভ্যাস, একটা গঠনমান কাজ, তাই না, কতক্ষণ থাকতে পারো। তাহলে কি হবে, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ারিং গ্লাসেস। ঠিক আছে, তো নেক্সট ওয়ান যদি আমরা আসি, চুজ দ্য রাইট অপশনস ফর দ্য গ্যাপ অফ 2/3। ওই যে ভগ্নাংশ যদি বোঝায় তাহলে হচ্ছে ভার্বটা সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে এখানে কোথায় সিঙ্গুলার নাম্বার আছে, এটা প্লুরাল নাম্বার, এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে এটা হবে অ্যান্সার। তো রাইট ফর্মস অফ ভার্ব থেকে প্রশ্ন আসছে। সুতরাং আমরা যদি এটাকে সামারাইজ করি তাহলে দেখা যায় যে ভয়েস নারেশন এখান থেকে সবথেকে বেশি প্রশ্ন আসছে, তারপর প্রশ্ন আসছে প্রিপোজিশন থেকে, তারপর ট্রান্সফরমেশন থেকে আসছে, তারপর আসছে যে আমাদের রাইট ফর্ম কী বলে সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে, তারপর হচ্ছে ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, তো এবং প্রত্যেকটা প্রশ্ন ছিল মোটামুটি বেসিক থেকে। তো আমরা যদি আমাদের এই বেসিকগুলো ক্লিয়ার রাখতে পারি তাহলে আশা করা যায় যে আমাদের ইংলিশে আর কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী প্রশ্ন বিশ্লেষণটি উপভোগ করতে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।